প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয়ের উল্লাস আর হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন। আপনাদের সাথে আছে আমি সারা মাহবুব। শুরুতেই শিরোনাম। ছন্নছাড়া ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন, রেফারিং এর সমালোচনায় দেশম। ফাইনালে মেসিকে চান ইয়ামাল। রাতে বিশ্বকাপের হাই ভোল্টেজ সেমিফাইনালে দুই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ইংল্যান্ডের মহারণ, বিশ্ব চ্যাম্পিয়নদের ভরসা মেসি। ইংল্যান্ডের শক্তি, পাওয়ার অ্যান্ড পেস, স্কালোনির কৌশল কি হবে? প্রতিশোধের লড়াইয়ে কারা হাসবে শেষ হাসি? এমবাপে দেম্বেলেকে পকেটে বন্দি করে ভয়ঙ্কর ফ্রান্সকে ফু দিয়ে উড়িয়ে দিল স্পেন। ডালাসে ফরাসিদের 2-0 গোলে হারিয়েছে দে লা ফুয়েন্তের দল। 16 বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠল একবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী 19 জুন শিরোপার লড়াইয়ে ইয়ামালরা মুখোমুখি হবে আর্জেন্টিনা বা ইংল্যান্ডের মধ্যকার জয়ী দলের বিপক্ষে। ব্রাজিলিয়ান সমর্থকরা যেই দলের ওপরই ভরসা করে তারাই বিশ্বকাপ থেকে বিদায় নেয়। আর্জেন্টাইন সমর্থকরাও ভয় ছিল ফ্রান্সকে নিয়ে, তবে এখন ভয়টা সম্ভবত আরও বড়। অপ্রতিরোধ্য গতিতে সেমিফাইনালে ওঠা ফ্রান্সকে যেভাবে ফু দিয়ে উড়িয়ে দিয়েছে স্পেন, তা দেখে যে কারো গা শিউরে উঠবে। ফ্রান্সকে কেবল হারিয়েছে স্পেন তা বললে সম্ভবত ভুলই হবে, কারণ এমবাপেদের খেলতেই দেয়নি দে লা ফুয়েন্তের দল। পুরো ম্যাচ জুড়ে গোল করা তো দূরের কথা, একটিও বিগ চান্স ক্রিয়েট করতে পারেনি ফ্রান্স। প্রথম অন টার্গেট শট নিয়েছে 80 মিনিটের পর। চলমান বিশ্বকাপে 8 গোল করা এমবাপেও ছিলেন একেবারে বোতলবন্দি। পুরো ম্যাচ জুড়ে বলে টাচ করেছেন মাত্র 34 বার। একটিও অন টার্গেট শট ছিল না রিয়াল মাদ্রিদ তারকার। এমবাপে, দেম্বেলে, ওলিসের জুটিকে পকেটে পুরে রেখেছে কুবার্সি কুকুরেয়ারা। বিপরীতে জমাট বেঁধে থাকা ডিফেন্স, গতিময় মিডফিল্ড আর আগ্রাসী আক্রমণে স্পেন উপহার দিয়েছে দৃষ্টিনন্দন এক ফুটবল। ফ্রান্স পিছিয়ে পড়ে ম্যাচের 22 মিনিটে। বল ক্লিয়ার করতে চেয়েছিলেন লুকাস দিনিয়ে, তবে বুঝতেই পারেননি তার ঠিক পেছনেই দৌড়ে আসছেন লামিনে ইয়ামাল। অসাবধানতায় শট লাগে ইয়ামালের পায়ে। স্পষ্ট পেনাল্টি পায় স্পেন। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি মিকেল ওয়াইয়ারসাবাল। দ্বিতীয়ার্ধে ফ্রান্স ঘুরে দাঁড়ানোর বদলে আবারও পিছিয়ে পড়ে। 58 মিনিটে পেদ্রো পারোর গোলে লিড দ্বিগুণ করে স্প্যানিশরা। এই জয় 16 বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠল একবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে। বিশ্বকাপ জুড়ে আতঙ্ক ছড়ানো ফ্রান্সের তারকা আক্রমণ ভাগ সেমিফাইনালে স্পেনের বিপক্ষে যেন পুরোপুরি ব্যর্থ। এমবাপে, দেম্বেলে ও বারকোলা কেউই ম্যাচে পার্থক্য করতে পারেননি। পুরো ম্যাচে একটি বিগ চান্সও তৈরি করতে পারেনি লে ব্লুরা। ছোট দলগুলোর বিপক্ষে দাপট দেখানো এই ফরওয়ার্ড লাইন প্রথম বড় পরীক্ষাতেই স্পেনের রক্ষণে আটকে গিয়ে ফাইনালের স্বপ্ন ভেঙেছে। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। মুখ ঢেকে যেন লজ্জা লুকোনোর চেষ্টা, কারো চোখ নিচের দিকে, কারো মুখে হতাশার ছাপ। বিশ্বকাপের ফাইনালের স্বপ্ন ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে উন্মোচিত হলো ফ্রান্সের তারকা আক্রমণ ভাগের ব্যর্থতাও। পুরো টুর্নামেন্ট জুড়ে যাদের নিয়ে ছিল সবচেয়ে বেশি আলোচনা, বিশ্বকাপ কাঁপানো সেই ভয়ঙ্কর আক্রমণ ভাগের সেমিফাইনালের রাতে যেন সব ধার একসঙ্গেই উধাও। এমবাপে, দেম্বেলে, বারকোলা, যাদের নাম শুনে ছোট দলগুলো কেঁপেছে স্পেনের সামনে, তারাই যেন নিজেদেরই খুঁজে ফিরল। ফাইনালের দরজায় এসে ফ্রান্সের সবচেয়ে বড় শক্তিই হয়ে গেল সবচেয়ে বড় দুর্বলতা। পুরো ম্যাচে ফ্রান্সের আক্রমণ ভাগ ছিল অবিশ্বাস্য রকম নিষ্প্রভ। শট অন টার্গেট মাত্র 3টি, অথচ বিগ চান্স ক্রিয়েটেড 0। এমন পরিসংখ্যান সেমিফাইনালের মতো মঞ্চে বিশ্বাস করাও কঠিন। সবচেয়ে বড় হতাশার নাম কিলিয়ান এমবাপে। পুরো 90 মিনিট খেলেও গোল নেই, অ্যাসিস্ট নেই। প্রতিপক্ষের বক্সে মাত্র 60টি টাচ, 3টি শট কিন্তু একটিও লক্ষ্যে নয়। 6টি ড্রিবলের মধ্যে সফল মাত্র 1টি, সঙ্গে 3 বার অফসাইড। ম্যাচ শেষে তার রেটিং নেমে আসে মাত্র 5.4-এ। বারকোলা বলের দখল ভালো রাখলেও আক্রমণে কোনো পার্থক্য গড়তে পারেননি। অন্যদিকে দেম্বেলে 90 মিনিট খেলেও কেবল ব্যস্তই ছিলেন, কার্যকর হতে পারেননি। দুটি শট অন টার্গেট থাকলেও স্পেনের রক্ষণ ভাঙার মতো মুহূর্ত তিনি তৈরি করতে পারেননি। বদলি হিসেবে মাত্র 33 মিনিট খেলেই দেজিরে দুয়ে আক্রমণে দুটি সুযোগ তৈরি করেন, রক্ষণেও রাখেন অবদান।
রেটিংয়ে ছাড়িয়ে যান দেমবেলেকে, আর অলিসে বলের দখল ও পাসিংয়ে কিছুটা ছন্দ ফিরিয়ে আনলেও শেষ পর্যন্ত ম্যাচের চিত্র বদলাতে পারেননি। পুরো বিশ্বকাপে ছোট দলগুলোর বিপক্ষে গোল আর রেকর্ডের ঝড় তোলা ফ্রান্সের ফরোয়ার্ডরা প্রথম বড় পরীক্ষাতেই যেন মুখোশ খুলে ফেলল। স্পেনের শৃঙ্খলিত রক্ষণ তাদের একেবারে নিস্তেজ করে দেয়। শেষ পর্যন্ত প্রমাণ হলো ছোট দলের বিপক্ষে পরিসংখ্যান যতই ঝলমলে হোক, আসল পরিচয় দিতে হয় বড় ম্যাচেই। গোলাম মোর্শেদ, স্টার প্লে। টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনালের স্বপ্ন শেষ। ডালাসে স্পেনের কাছে 2-0 গোলে হেরে বিদায় নিয়েছে বর্তমান রানার্স আপ ফ্রান্স। তবে ম্যাচ শেষে আলোচনায় শুধু স্পেনের দাপট নয়, জায়গা করে নিয়েছে রেফারিংও। বিদায়ী ম্যাচে রেফারির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। বিস্তারিত তানজিম ঐশীর রিপোর্টে। ম্যাচ হারলেই রেফারিং নিয়ে বিতর্ক, এটাই যেন 2026 বিশ্বকাপের ট্র্যাডিশন হয়ে উঠেছে। এবার রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ঝেড়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। 22 মিনিটে আসে সবচেয়ে বড় ধাক্কা। লুকা দিনে নিজেদের বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে দেখতে পাননি পেছন থেকে ঢুকে পড়া লামিন ইয়ামালকে। বলে শট নিতে গিয়ে এই স্প্যানিশকে লাথি মেরে বসেন দিনে। যদিও সেটা ইচ্ছাকৃত ছিল কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ফরাসি খেলোয়াড়রা প্রতিবাদ করলেও ভিএআর সিদ্ধান্ত বদলায়নি, বরং মিকেল ওয়াইয়ারসাবেলের পেনাল্টিতে এগিয়ে যায় স্পেন। ফ্রান্স আর ঘুরেই দাঁড়াতে পারেনি। ম্যাচ শেষে সেই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন ওঠে দেশমের মুখে। রেফারিং নিয়ে আমি যদি কিছু বলি তাহলে হারার পর অজুহাত দিচ্ছি এমনই শোনাবে। কিন্তু আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, এই রেফারি কি সেমিফাইনাল পরিচালনার মতো যোগ্য ছিলেন? শুধু পেনাল্টির সিদ্ধান্তই নয়, পুরো ম্যাচের পরিচালনা নিয়েই প্রশ্ন তুলেছেন দেশম। তার দাবি কিছু সিদ্ধান্ত ছিল পক্ষপাতিত্বমূলক। যদিও ব্যক্তিগতভাবে রেফারি ইভান বার্টনের বিরুদ্ধে কোনো ক্ষোভ জানাননি এই কোচ। পেনাল্টির ঘটনাটি ছিল, তবে শুধু সেটাই নয়, আরও কিছু বিষয় মিলিয়ে এমনটা বলছি। আজ রাতের রেফারির বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনো অভিযোগ নেই, তবে আপনারা নিজেরাই প্রশ্নটা করুন। তবে এটাও ঠিক যে প্রথমার্ধে তার ফুটবলাররা একটাও অন টার্গেট শট নিতে পারেননি। তাই হারের দায় রেফারির ওপর চাপিয়ে দেননি ফ্রান্সের কোচ, বরং নিজের দলের টেকনিক্যাল দুর্বলতাকেই বড় কারণ হিসেবে দেখছেন তিনি। আমাদের বাস্তববাদী হতে হবে। টেকনিক্যাল দিক থেকে আমরা ওদের চেয়ে পিছিয়ে ছিলাম, এটা আমাদেরই দোষ। আমরা নিজেদের মান অনুযায়ী খেলতে পারিনি। স্পেনের শ্রেষ্ঠত্ব অকপটে স্বীকার করেছেন দেশম। তার মতে পুরো ম্যাচে আক্রমণ ভেঙে দেয়া, বল কেড়ে নেয়া আর ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখার ক্ষেত্রে অসাধারণ ছিল স্প্যানিশরা। এই ম্যাচ দিয়েই ফ্রান্সের ডাগ আউটে শেষ হলো দিদিয়ের দেশমের 14 বছরের অধ্যায়। তানজিম ঐশী, স্টার প্লে। নিজের আইডল মেসিকে হারিয়ে বিশ্বকাপের ট্রফি স্পর্শ করতে চান স্পেন সেন্সেশন লামিন ইয়ামাল। ফ্রান্সকে রীতিমতো উড়িয়ে দিয়ে এবারের বিশ্বকাপের ফাইনালে নাম লিখিয়েছে টিকি টাকার দেশ। এবার অপেক্ষা প্রতিপক্ষের। তবে ফাইনালে পৌঁছে লামিন ইয়ামাল বললেন, মেসির মতো কিংবদন্তির বিপক্ষে শেষ লড়াইটা করতে চান তিনি। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন। এখন পুরো ফুটবল বিশ্বের চোখ একটি ম্যাচে, ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা। কারণ আর্জেন্টিনা আজকের ম্যাচটা জিতলেই 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে জন্ম নিতে পারে ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ফাইনালগুলোর একটি। সেই ফাইনালটা শুধু স্পেন বনাম আর্জেন্টিনা নয়, এটা হবে দুই প্রজন্মের, দুই যুগের, দুই প্রতীকের মুখোমুখি লড়াই। এক পাশে 8 বারের ব্যালন ডিওর জয়ী লিওনেল মেসি, অন্য পাশে বিশ্ব ফুটবলের নতুন বিস্ময় লামিনে ইয়ামাল। এই গল্পের শুরু আজকের নয়। 2007 সালে একটি চ্যারিটি ফটোশুটে তরুণ মেসির কোলে ছিল মাত্র কয়েক মাসের এক শিশু। সেই শিশুই আজকের লামিনে ইয়ামাল। একটা ছবি যা ছিল তখন সাধারণ একটি মুহূর্ত, কিন্তু সময়ের সাথে সেটি পরিণত হয়েছে ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রতীকী ছবিগুলোর একটিতে। 17 বছর পর সেই শিশুই দাঁড়িয়ে আছে বিশ্বকাপ জয়ের দুয়ারে। আর ভাগ্য যদি চায় তবে তার সামনেই দাঁড়াবেন সেই মানুষটি যাকে দেখে ফুটবল শিখেছেন, যিনি ছিলেন তার প্রথম নায়ক। তাই তো মেসির বিপক্ষেই ফাইনালটা খেলতে চান ইয়ামাল।
কিন্তু মাঠে আবেগের জায়গা নেই। মেসি এখনো আর্জেন্টিনার সবচেয়ে বড় অস্ত্র। বড় ম্যাচে তার সিদ্ধান্ত, পাস, ফ্রি কিক কিংবা মুহূর্ত তৈরি করার ক্ষমতা এখনো প্রতিপক্ষের সবচেয়ে বড় দুশ্চিন্তা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও জানে নকআউট ফুটবলে অভিজ্ঞতার কোনো বিকল্পও নেই। অন্যদিকে স্পেন খেলছে সম্পূর্ণ ভিন্ন ছন্দে। দ্রুত পাস, বলের নিয়ন্ত্রণ, উইং থেকে গতি আর তরুণদের নির্ভীক ফুটবল এই টুর্নামেন্টে স্পেনকে সবচেয়ে ভয়ঙ্কর দলে পরিণত করেছে। তবে এই ফাইনালের সবচেয়ে বড় লড়াই হয়তো পরিসংখ্যানে ধরা পড়বে না। এটি হতে পারে ফুটবলের এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে মশাল হস্তান্তরের একটি প্রতীকী মুহূর্ত। একদিকে হয়তো মেসির শেষ বিশ্বকাপ, অন্যদিকে ইয়ামালের প্রথম বিশ্বকাপ। যদি আলবিসেলিস্তেরা আজ ইংল্যান্ড পরীক্ষায় উতরে যায়, তাহলে বিশ্বকাপ ফাইনাল হবে শুধু একটি ট্রফির লড়াই নয়। এই ফাইনাল হবে অতীত বনাম ভবিষ্যৎ, রাজা বনাম উত্তরসূরি, মেসি বনাম ইয়ামাল। হয়তো অপেক্ষা করছে ফুটবল ইতিহাসের সবচেয়ে আবেগঘন এক রাতের। সারা মাহবুব, স্টার প্লে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ম্যাচ জুড়ে দাপুটে ফুটবল খেলে লা রোহা বুঝিয়ে দিয়েছে কেন তারা শিরোপার অন্যতম দাবিদার। আর সেই জয় ঘিরে দেশের বিভিন্ন জায়গার মতো রাজধানীর টিএসসিতেও ছিল উচ্ছ্বাস আর হতাশার মিশেল। স্পেন সমর্থকদের উৎসব, ফ্রান্স ও ব্রাজিল সমর্থকদের হতাশা, সব মিলিয়ে জমে উঠেছিল বিশ্বকাপের সেমিফাইনালের রাত। বিস্তারিত কেএম সনির রিপোর্টে। কে জিততে দেখতে আসছি, এমবাপ্পে জিতবে এবং ফাইনালে যদি আর্জেন্টিনা হোপফুলি উঠতে পারে তাহলে টাফ ব্যাটেল হবে। অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। ব্রাজিল ফ্যানরা বোধ হয় সেই অভাগা। ফ্রান্সের জয় দেখতে এসে স্পেনের কাছে ধরাশয়ী 2-0 গোলে। টিএসসিতে লা রোহা ফ্যানদের সঙ্গে আর্জেন্টিনা ফ্যানদের উল্লাস। এটা স্পেনের বেস্ট পারফরমেন্স ছিল। আজকে আনস্টপেবল ছিল। যেভাবে যে খেলাটা খেলছে মানে আমাদের অসাধারণ। যে এমবাপ্পেকে বিদায় করে দিতে অসাধারণ। আমার ইয়ামালের কঠিন প্রতিপক্ষ কিন্তু এমবাপ্পে। এই যে ইয়ামালের কালকে জন্মদিন গেছে, সে বলছে আমার জন্মদিন সবচেয়ে বড় সারপ্রাইজ ফ্রান্সকে হারানো। আলবিসেলেস্তে ভক্তরা ধরেই নিয়েছে ফাইনালে খেলবে তাদের দল। আর তাতে প্রথমবারের মতো দেখা হবে মেসি ইয়ামালের। লেখা হবে দুই প্রজন্মের গল্প। যে কারণে আর্জেন্টিনা ভক্তদের এত আনন্দ। অন্যদিকে ফ্রান্সকে সাপোর্ট করা ব্রাজিল ফ্যানদের চোখে মুখে হতাশা। আজকে ফ্রান্সকে সাপোর্ট করছিলাম, বাসা থেকে আইসি ফ্রান্সের খেলা দেখবো, তার হলো না। ফ্রান্সের আশা করি ফাইনাল গেল ফ্রান্স। আগে কি ব্রাজিল ছিলেন? যে অবশ্যই ব্রাজিল সাপোর্ট করছে। শুধু ব্রাজিল নয়, হতাশ হয়েছে ফ্রান্স ফ্যানরাও। যে দলকে বলা হতো টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট, তাদের এমন বিদায় কিছুতেই মেনে নিতে পারছে না তারা। আমি তো খুবই আপসেট। খুবই আনএক্সপেক্টেডলি বাজে খেলছে ওরা। ওলিসে খুবই বাজে খেলছে। আমি জানি না কেমনে কি হয়েছে। এদিন ম্যাচের শুরু থেকেই ফ্রান্সকে চাপে রাখে স্পেন। ম্যাচের 22 মিনিটে পেনাল্টি থেকে লিড পেতেই ফ্যানদের গর্জনে ফেটে পড়ে টিএসসি প্রাঙ্গণ। পিছিয়ে থেকে বিরতিতে গেলেও ঘুরে দাঁড়ানোর আশা তখন ফ্রান্স সমর্থকদের। সোফার মনে হচ্ছে যে স্পেন হ্যাজ দি আপার হ্যান্ড। আর পার্সোনালি আই উড ওয়ান্ট কিলিয়ান এমবাপ্পে টু গো টু দ্য ফাইনাল अगेन। তবে ফ্রান্সকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়নি লা ফুয়েন্তের দল। দ্বিতীয়ার্ধে লিড দ্বিগুণ করে তারা। আর তাতে আসন ছাড়া শুরু করে ফ্রান্স ভক্তরা। তখন স্পেন সমর্থকদের একক আধিপত্য। শেষ বাঁশি বাজতেই উল্লাস। খেলার ধরন কনফিডেন্স জুগিয়েছে লা রোহা ফ্যানদের। তাই তো ফাইনালে যে কোনো প্রতিপক্ষের সঙ্গে লড়তে তারা প্রস্তুত। এখন অ্যাকচুয়ালি যে অপোনেন্টই আসুক আমরা বিশ্বকাপ নিয়ে নিব। ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচের জয়ী দল। কেএম সনি, স্টার প্লে। বিশ্বকাপের সেমিফাইনাল দুটো নামই যথেষ্ট, আর্জেন্টিনা আর ইংল্যান্ড। ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতা আর বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির লড়াইয়ের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি। আর্জেন্টাইন শিবির বলছে চাপে নয়, আনন্দ নিয়েই খেলছেন অধিনায়ক। অন্যদিকে ইংল্যান্ড শিবিরে প্রস্তুতি চলছে হ্যারি কেইন, জুড বেলিংহামদের নেতৃত্বে। তানজিম ঐশীর ম্যাচ প্রিভিউ। রদ্রিগো দি পলের চোখে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় পরিবর্তনই নাকি মেসির মুখে ফুটে ওঠা হাসি। ইন্টার মায়ামির সতীর্থ হওয়া এই মিডফিল্ডার বলছেন দীর্ঘ লড়াইয়ের পর জাতীয় দলের জার্সিতে মেসিকে এতটা উপভোগ করতে দেখে তিনি ভীষণ আনন্দ পাচ্ছেন।
মাঠের বাইরে নানা আলোচনা সমালোচনা, তবে দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ লিওনেল স্কালোনি বিশ্বকাপের আশায় স্বপ্ন বুনছেন অধিনায়ক লিওনেল মেসি। মাঠের বাইরে সংবাদ সম্মেলনে মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারও জানিয়েছেন বিশ্বকাপ সেমিফাইনালে খেলার অভিজ্ঞতা থাকায় অতিরিক্ত চাপ অনুভব করছে না তার দল। তবে ইংল্যান্ডকে যথেষ্ট সমীহ করছে আলবি সেলেস্তেরা। ইংল্যান্ডের শক্তি সম্পর্কে ম্যাক অ্যালিস্টারের মূল্যায়ন স্পষ্ট। প্রিমিয়ার লিগে নিয়মিত মুখোমুখি হওয়ায় অভিজ্ঞতা থেকেই তিনি বলেছেন শারীরিকভাবে ইংল্যান্ড খুবই শক্তিশালী, তবে এই বিশ্বকাপে আবহাওয়া আর গরমের কারণে তাদের পরিচিত গতিটা সবসময় দেখা যায়নি। তবে ইংল্যান্ডকে পাওয়ার হাউস হিসেবেই দেখছেন আর্জেন্টাইনরা। জানিয়েছে প্রতিপক্ষ নিয়ে উদ্বেগ আছে, কিন্তু এই উদ্বেগই দলকে আরও মনোযোগী রাখছে। এদিকে কানসাস সিটিতে হ্যারি কেন, জুড বেলিংহাম, ডেক্লাইন রাইসদের অনুশীলন করিয়েছেন কোচ থমাস টুখেল। এই সেমিফাইনাল শুধু বর্তমানের লড়াই নয়, ইতিহাসেরও পুনর্জন্ম। 1966 বিশ্বকাপ, 1986 হ্যান্ড অফ গড, 1998 আর 2002 আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথ বরাবরই ফুটবলে ছাড়িয়েছে অন্য মাত্রায়। দুই দলের অধিনায়ক লিওনেল মেসি আর হ্যারি কেনের মধ্যেও চলবে মনস্তাত্ত্বিক আর গোল করার লড়াই। বুধবার বাংলাদেশ সময় রাত 1টায় আটলান্টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা আর ইংল্যান্ড, যেখানে ইতিহাসের ভার, বর্তমানের ফর্ম আর ভবিষ্যতের স্বপ্ন সবকিছুর মীমাংসা হবে 90 মিনিটে কিংবা তারও বেশি সময়ের লড়াইয়ে। তানজিম মসিম, স্টার প্লে। সেমিফাইনালে আর্জেন্টিনার স্ট্র্যাটেজি কি হবে? ইংল্যান্ড কি পাওয়ার অ্যান্ড পেসে আর্জেন্টিনাকে উড়িয়ে দেবে, নাকি ম্যাচের মোড় ঘুরবে মেসির মাস্টার ক্লাসে? প্রতিশোধের লড়াইয়ে কারা হাসবে শেষ হাসি? রহমান পেয়ারের এক্সপ্লেইনার। আবারও সেই ক্লাসিক দ্বৈরথ, ফুটবল ইতিহাসের সবচেয়ে ড্রামাটিক রাইভালরি। এবার মঞ্চটা আরো বড়, আরো হাই ভোল্টেজ। 2026 বিশ্বকাপের মেগা সেমিফাইনাল। টমাস টুখেলের ট্যাকটিক্যাল রোবট আর্মি বিপরীতে লিওনেল স্কালোনির লড়াকু জানবাজ আলবি সেলেস্তে। এপাশে থ্রি লায়ন্সের গতি আর পাওয়ার, ওপাশে মেসির জাদুকরি বাঁ পায়ের শেষ হুঙ্কার। কারা হাসবে শেষ হাসি? বুড়ো হাড়ের ভেলকিতে আর্জেন্টিনা কি পারবে ফাইনালে টিকিট কাটতে, নাকি টুখেলের প্রেসিংয়ে ভেঙে চুরমার হবে নীল সাদা স্বপ্ন? আর্জেন্টিনা এই সেমিফাইনালে সহজে আসেনি। প্রতিটা ম্যাচে ছিল স্নায়ুযুদ্ধ। 1962 সালের ব্রাজিলের পর এই আর্জেন্টিনা দলটাই বিশ্বকাপের সেমিফাইনালের সবচেয়ে বয়স্ক দল। কিন্তু এই বুড়ো বাঘদের কলিজাটা কত বড় সেটা সুইজারল্যান্ড টের পেয়েছে। 10 জনের সুইজারল্যান্ডকে ভাঙতে আর্জেন্টিনার লেগেছে 120 মিনিট। কিন্তু স্কালোনির কপালে এখন চিন্তার ভাঁজ। কেন? কারণ আর্জেন্টিনার মিডফিল্ডের একটা বড় দুর্বলতা ফাঁস হয়ে গেছে। আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ আর রদ্রিগো ডি পলের ত্রয়ী থাকা সত্ত্বেও মিডফিল্ডে সেই সলিডিটি মিলছে না। মিশরের বিপক্ষে লিয়ান্দ্রো পারেদেসকে নামানো হয়েছিল শিল্ডিং মিডফিল্ডার হিসেবে, কিন্তু কাজের কাজ পুরোটা হয়নি। আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তির জায়গায় এখন তাদের ভয়ের কারণ। মিশন গেট দ্য বল টু মেসি। মেসিকে বল সাপ্লাই দিতে গিয়ে আর তাকে প্রোটেক্ট করতে গিয়ে আর্জেন্টিনার উইংগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। হাফ স্পেস আর ফ্ল্যাঙ্কগুলো অরক্ষিত। কাবো ভার্দের প্রথম গোল এসেছে রাইট সাইড থেকে, দ্বিতীয় গোল লেফট সাইড থেকে। মিশরের বাতিল হওয়া গোল আর ভ্যালিড গোল দুইবারই তারা আর্জেন্টিনার সেন্ট্রাল কনসেন্ট্রেশনকে আউট ফ্ল্যাঙ্ক করেছে। আর সেমিফাইনালে আর্জেন্টিনার এই ফুল ব্যাকদের দুর্বলতার সামনে দাঁড়িয়ে ইংলিশ উইঙ্গাররা, বুকায়ো সাকা আর ইংলিশ উইঙ্গাররা যদি ওয়াইড পজিশনে উইডথ তৈরি করে, তবে আর্জেন্টিনার ডিফেন্স লাইনে ভূমিকম্প অবধারিত। ইংলিশ ফ্যানরা সেমিফাইনালে প্রিমিয়ার লিগের সেই চেনা পেস অ্যান্ড পাওয়ার দেখতে চায়। কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনাকে 1-on-1 রেসে ফেলার ব্লুপ্রিন্ট রেডি করছেন টুখেল। ইংল্যান্ডও কোয়ার্টার ফাইনালে 120 মিনিটের ম্যারাথন ম্যাচ খেলে ক্লান্ত। দুই দলই খুঁড়িয়ে খুঁড়িয়ে সেমিতে উঠেছে, কিন্তু কেউ ভেঙে পড়েনি
এটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের লড়াই। এবার আসি আসল কথায়। আর্জেন্টিনা মানেই তো লিওনেল মেসি, ৩৯ বছর বয়সী জিনিয়াস। আর্জেন্টিনার ১৭ গোলের মধ্যে ৮টাই নিজে করেছেন, ২টাতে সরাসরি অ্যাসিস্ট। এই টুর্নামেন্টের সর্বোচ্চ এক্সপেক্টেড গোলস আর এক্সপেক্টেড অ্যাসিস্ট মেসির। কিন্তু ইংল্যান্ড যদি ভাবে এই আর্জেন্টিনা শুধু ওয়ান ম্যান আর্মি, তবে তারা বোকার স্বর্গে। ২০২৬ সালের এই আলবিসেলেস্তে দলের দুটো ভয়ঙ্কর ট্রেন্ড আছে, যা টুখেলের রাতের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ডেড বল বা সেট পিস ডমিনেশন। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা সেট পিস থেকে গোল করেছিল মাত্র ২টি, আর এবারের বিশ্বকাপে ৬ ম্যাচে অফিসিয়াল সেট পিস গোল ৫টি, টুর্নামেন্টের সর্বোচ্চ। শুধু তাই নয়, আরও ৩টা গোল এসেছে কর্নার থেকে তৈরি হওয়া সেকেন্ডারি পজিশন থেকে। মেসির ইন সুইঙ্গার আর আউট সুইঙ্গার কর্নারগুলো প্রতিপক্ষের বক্সে যেন একটা মিসাইল। গোল না হলেও বল পজিশন থাকছে আর্জেন্টিনার কাছেই। দ্য লেট ড্রামা, শেষ মুহূর্তের ঘাতক। ফিফা র্যাঙ্কিংয়ের ২৩ নম্বরের ওপরে থাকা মাত্র একটা দলকে হারিয়েছে আর্জেন্টিনা। পথটা সহজ মনে হলেও প্রতিটা ম্যাচে তারা নিজেদের কঠিন পরিস্থিতিতে ফেলেছে। কিন্তু যখনই দেয়ালে পিঠ ঠেকে গেছে, তখনই তারা রূপ নিয়েছে রুদ্রমূর্তিতে। কাবো ভার্দের সাথে ১১১ মিনিট পর্যন্ত টাই, তারপর লিসান্দ্রো মার্তিনেজের গোল। মিশরের সাথে ৭৯ মিনিট পর্যন্ত ২-০-তে পিছিয়ে থাকা, তারপর ক্রিস্টিয়ান রোমেরো, মেসি আর এনজো ফার্নান্দেসের জাদুতে ম্যাচ ছিনিয়ে নেয়া। সুইজারল্যান্ডের সাথে ১১২ মিনিটে আলভারেজ আর লাউতারো মার্তিনেজের মহাকাব্যিক ফিনিশ। এই দলটা মরতে মরতে বেঁচে ফেরে, এরা হারার আগে হারে না। ম্যাচের সিনারিও কেমন হতে পারে? টমাস টুখেলের একটা পুরনো অভ্যাস আছে, নকআউট ম্যাচে লিড নিলে তিনি বাস পার্ক করতে ভালোবাসেন, ডিফেন্সকে লক করে দেন। যদি ইংল্যান্ড ম্যাচের শেষের দিকে এগিয়ে থাকে, তবে আর্জেন্টিনা অল আউট অ্যাটাকে যাবে, লম্বা লেট পজিশন নিয়ে ইংলিশ বক্সের উপর একের পর এক ঢেউ আছড়ে ফেলবে। আর একটা মজার পরিসংখ্যান, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা হেডে কোনো গোল করতে পারেনি, তবে এবারের বিশ্বকাপে অলরেডি ৩টা গোল এসেছে হেডে। মানসিকভাবে স্কালোনির দল এখন তুঙ্গে। তারা বিশ্বাস করে যুদ্ধের জয়টা পা দিয়ে নয়, মাথা দিয়ে হয়। মেসির পায়ে ডিটেক্ট হবে গেইমের পেস। মেসি হয়তো এখন মাঠে দৌড়ান কম, হাঁটেন বেশি, কিন্তু ওই হাঁটার মাঝেই তিনি খুঁজে নেন স্পেস, তৈরি করেন ডেডলি পাস। ১৯৬২ সালের সেই বুড়ো ব্রাজিলের মতো আর্জেন্টিনা কি পারবে তাদের ট্রফি রিটেইন করতে? শেষ মুহূর্তের নাটকীয় সব গোল আদায়ের অবিশ্বাস্য দম আর লড়াকু মানসিকতা আর্জেন্টিনার আছে। নিজেদের শেষ ৩ ম্যাচে তারা গোল করেছে ৭৯, ৮৩, ৯২, ৯২, ১১১, ১১২ এবং ১২১তম মিনিটে। ইতিহাস ডাকছে আর্জেন্টিনাকে। প্রতিশোধের মঞ্চ রেডি, এবার মাঠে জবাব দেওয়ার পালা। ইংল্যান্ডের পেস নাকি আর্জেন্টিনার মেন্টাল স্ট্রেংথ? কারা জিতবে এই মহারণ? ১৯৬২ সালে চিলি বিশ্বকাপের পর সবচেয়ে বয়স্ক দল হিসেবে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে নাম লিখিয়েছে আর্জেন্টিনা। ফিফার সবশেষ পরিসংখ্যান বলছে এবারের বিশ্বকাপের সবচেয়ে কম গতির দলটাও আলবিসেলেস্তেরা। তবে কি আরেকটি বিশ্বকাপ জিততে নতুন কোনো পরিকল্পনা সাজিয়েছেন লিওনেল স্কালোনি? বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। ১৯৬২ সালের পর বিশ্বকাপের সেমিফাইনাল খেলা সবচেয়ে বয়স্ক দলটা এখন আর্জেন্টিনা। বয়সের প্রভাব যে দলটির মাঠের খেলাতেও পড়েছে তা বোঝা যায় ফিফার নতুন পরিসংখ্যানে। চলতি বিশ্বকাপে ৪৮টি দলের মধ্যে গড় গতির হিসেবে সবার নিচে আলবিসেলেস্তেরা। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে এবার প্রতিটি ম্যাচেই কঠিন পরীক্ষা দিতে হয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। কেপ ভার্দে, মিশর কিংবা সুইজারল্যান্ড, প্রতিটি ম্যাচেই শারীরিক এবং মানসিক লড়াই করেই জিততে হয়েছে স্ক্যালোনির দলকে। তাই ইংল্যান্ড ম্যাচের আগে মেসিদের ফিটনেস ও গতি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।
ফিফার সবশেষ গবেষণা বলছে এবারের বিশ্বকাপে গড়গতির দিক থেকে সবার নিচে আছে আর্জেন্টিনা, অর্থাৎ টুর্নামেন্টে সবচেয়ে ধীরগতির দল এখন আকাশী নীলরা। অন্যদিকে দলের প্রাণভোমরা লিওনেল মেসি আছেন টুর্নামেন্টে সবচেয়ে কম দৌড়ে খেলা ফুটবলারদের তালিকার তলানিতে। খুদে জাদুকরের অবস্থান 580 নম্বরে। তবে শুধু মেসিই নন, দ্রুত গতির ফুটবলারের তালিকায় খুব একটা এগিয়ে নেই মেসির সতীর্থরাও। স্প্রিন্টে আর্জেন্টিনার সেরা খেলোয়াড় এনজো ফার্নান্দেজের অবস্থান 19 নম্বরে। এদিকে 1962 সালের পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা সবচেয়ে বয়স্ক দলও আর্জেন্টিনা। মেসি কেন্দ্রিক গেম প্ল্যানে দলটার মিডফিল্ড শক্তিশালী হলেও দুর্বলতা দেখা দিয়েছে দুই উইঙ্গে। সেমির মঞ্চে আর্জেন্টিনার এই দুর্বলতাকেই শক্তিতে রূপ দেওয়ার পরিকল্পনা করবেন ইংল্যান্ড বস থমাস টুখেল। আর্জেন্টাইন ভক্তদের মনে শঙ্কা, ইংল্যান্ডের গতিময় ফুটবল থামাতে পারবে তো আর্জেন্টিনা? যদিও অভিজ্ঞতা, মানসিক দৃঢ়তা এবং ম্যাচ পরিস্থিতি সামাল দেয়ায় এখনও বিশ্বসেরা আর্জেন্টিনা। চলতি বিশ্বকাপে শেষ সময়ে তাদের ম্যাচ জেতার পরিসংখ্যানই বলছে অভিজ্ঞতার মূল্য দলটা দিতে জানে। একদিকে গতিময় ফুটবল, আরেকদিকে অভিজ্ঞতার পসরা সাজিয়ে দল নিয়ে এগিয়ে যাচ্ছেন লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত কার মুখে স্থায়ী হবে বিজয়ের হাসি, উত্তর মিলবে 16 তারিখের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালের মঞ্চে। রেদওয়ান শাওন, স্টার প্লে। খেলাও থামবে না, খবরও না। বিশ্বকাপের প্রতিদিন দুপুর 1টা, রাত 8টা এবং রাত 11টায় স্টার প্লের বিশেষ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন।